একদিন শিক্ষক ছাত্রদেরকে প্রশ্ন করলো ক্লাসে যে আচ্ছা তোমরা কি পদ সম্পর্কে কিছু জানো? স্টুডেন্টরা বলল, হ্যাঁ স্যার, পদ সম্পর্কে কেন জানবো না। একটা ছেলে উত্তর দিল, পদ স্যার ওই যে সভাপতি, সেক্রেটারি, তারপর এমনি সাধারণ সদস্য। বলছে এইটা আবার কি পদ? বলছে কেন স্যার, আমার বাবা তো মেম্বার, অর্থাৎ চেয়ারম্যান। সো ওখানে তো বাবা তো এই কয়টা পদের কথাই বলে। আর একজন বলল, না স্যার, আমি আরও একটা, ও ভুল বলেছে, আমি আরও একটা পদের কথা জানি। কি পদ? বলছে স্যার এই ধরেন প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এজিএম, ডিজিএম, এমডি। স্যার বলতেছে এইটা আবার কি, এটা কি ধরনের পদ? আমি তো এই পদের কথা জিজ্ঞেস করিনি। বলছে ও, তা তুমি এই পদের কথা কি করে জানলা? বলছে স্যার আমার বাবা ওই যে ব্যাংকে চাকরি করে। তখন স্যার বুঝতে পারলো, আচ্ছা। দিয়ে এইভাবে এক একজন এক এক রকমের পদের কথা বলল। হঠাৎ করে এক বিজ্ঞ ছাত্র দাঁড়ায় বলল, স্যার বাংলা ভাষায় পদ হলো জনপদ, ক্ষণপদ, আপদ, বিপদ। স্যার বলতেছে তুই থাম থাম থাম, এটাও পদ না। স্যার ওই যে কেন পদ আছে তো, জনপদ, স্যার এই দেখেন পদ, আপদ, বিপদ। বলছে ওগুলা এই পদও সেই পদ না। তো এইভাবে কেউই কিন্তু উত্তর করতে পারলো না যে আসলে পদ জিনিসটা কি। কিন্তু আমরা কিন্তু অতটাও বোকা না, আমাদের পদ সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে। সো চলো দেরি না করে শুরু করি। আমি অরিত্র দাস, ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ অপরাধ বিজ্ঞানে বর্তমানে অধ্যয়নরত আছি। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পদ, অর্থাৎ এটাকে আরেকটু সুন্দর করে যদি বলি, দেখতে পাচ্ছ তোমরা, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। অর্থাৎ ইংরেজিতে যদি ধরতে যাই এটা কিন্তু হবে পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা সবাই জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক এরকমই বাংলাও কিন্তু একটা ভাষা, এবং এই ভাষাতে অবশ্যই বাক্য আছে এবং বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ আছে। প্রতিটা শব্দই কিন্তু এক একটা পদ, অর্থাৎ একটু ইংরেজিতে বলতে গেলে নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা অ্যাডজেক্টিভ। ঠিক এখানেও বাংলা ভাষার শব্দগুলোকে, মানে বাক্যগুলোকে যদি বিশ্লেষণ করো তাহলে কিন্তু দেখা যাবে কি, কোনোটা বিশেষ্য, কোনোটা বিশেষণ, কোনোটা সর্বনাম, কোনোটা আবেগ শব্দ, কোনোটা অনুসর্গ, উপসর্গ। আমাদের এইচএসসিতে এই টপিকটা নিয়ে ডিটেইলে আলোচনা করা কথা বলা আছে এবং 5 মার্কের প্রশ্ন কিন্তু আসে। এখানে দুটো অপশান থাকে। প্রথম অপশানে থাকে একটা প্রশ্ন, ঠিক আছে, যে বলে যে কোনো একটা ব্রড প্রশ্ন লিখতে দেয় 5 মার্কের। যেমন বিশেষণ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো, এই ধরনের সর্বনাম পদ কত প্রকার ও কী কী। এবং অথবা দিয়ে যেটা দেয় সেটা হলো শনাক্তকরণ, অর্থাৎ আইডেন্টিফিকেশান। ধরো ওই যে ইংরেজিতে আমরা করি না, একটা প্যাসেজ দেওয়া থাকে, দিয়ে বলে আইডেন্টিফাই দ্য ফলোয়িং পার্টস অফ স্পিচ, দিয়ে কোনটা নাউন, একটা সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এগুলো বাছাই করতে বলে না। ঠিক বাংলাতেও একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, এবং বলা হবে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, বা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে যে নিচের প্যাসেজগুলো থেকে বা নিচের প্যাসেজটা থেকে সর্বনাম পদ আইডেন্টিফাই করো। সো 5টা বাক্য দেওয়া থাকলে যে যে পদগুলো সর্বনাম পদ সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং খাতায় লিখতে হবে। এখানে থাকে 5 মার্কস। তা আজকের ক্লাসটা কিন্তু হবে এই যে ডিটেলে আলোচনা হবে, কিন্তু একটু এইচএসসি ওরিয়েন্টেড পড়াশোনা হবে। অর্থাৎ আমরা সব ডিটেইলে পড়বো না, আমরা ঠিক ততটুকুই পড়বো যতটুকু পরীক্ষায় আসার মতো। আর এই চ্যাপ্টার থেকে আমাদেরকে 3টা জিনিসে ফোকাস করতে হবে। কিসে ফোকাস করতে হবে? একটা হলো আমরা ক্লাসিফিকেশন কাকে বলে পড়বো, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এই পদগুলো কাকে বলে। তারপর আমরা পড়বো এটার শ্রেণীবিভাগ। আর তারপর আমরা দেখব যে একটা প্যাসেজে কিভাবে
আমরা আইডেন্টিফাই করতে পারবো বিশেষ্য সর্বনাম এই জিনিসগুলো। আমাদেরকে যদি একটা প্যাসেজ দিয়ে বলা হয় যে নিম্নের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদগুলো চিহ্নিত করো, আমরা ওটা ভালো মতো পড়বো 5টা লাইন, এবং এই 5টা লাইনের মধ্যে যে শব্দগুলো বিশেষ্য সেগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, বা যেটাই বলা হোক না কেন। সো ভালো মতো একটু খাতায় লিখে নাও আমাদেরকে কি কি পড়তে হবে। সো আমাদেরকে যেটা পড়তে হবে, প্রথমে পড়তে হবে কাকে বলে 1 নাম্বার, 2 নাম্বার পড়তে হবে শ্রেণীবিভাগ, আর 3 নাম্বার পড়তে হবে শনাক্তকরণ। প্রতিটা পদেরই 3টা জিনিস আমরা গুরুত্ব দিব, কাকে বলে, শ্রেণীবিভাগ, শনাক্তকরণ। এই 3টা আইডিয়া মাথায় রাখবা। এই 3টার বাইরে এইচএসসি পরীক্ষায় কিন্তু কিছু আসে না, এবং অতিরিক্ত পড়েও লাভ নেই, কারণ আমরা জানি আমাদের এইচএসসিতে সিলেবাসে কিন্তু অনেক পড়া, তাই না? তা দেরি না করে আমরা শুরু করে ফেলি। আজকে মেইনলি আমি ফোকাস করব বিশেষ্য আর বিশেষণ এই দুটার উপর। আগে পদ কাকে বলে এটা যদি আমরা একটু চিন্তা করি। সো পদের সম্পর্কে তোমাদের কার কি ধারণা আছে, যদিও আমি শুনতে পাচ্ছি না, বা তোমরা একটু ভাবো চুপ করে যে পদ কাকে বলে, বলতে আমরা কি জানি। সো খুব সহজভাবে বলতে গেলে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটা পদ, তবে অবশ্যই শব্দটা অর্থবোধক হতে হবে, শব্দের অর্থ থাকতে হবে, তাই না? সেটাই পদ। সো এই যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী দেখতে পাচ্ছ, এটা ওই পদেরই বা পদ প্রকারেরই একটু সুন্দর করে লেখা হয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এটা মানে খুব ইজি করে বললে পদ। আসো পদ কাকে বলে এটা তো আমরা জানলাম, একটু ভালো মতো খেয়াল করো পদ কত প্রকার কী কী, অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। ভালো মতো দেখো, এখানে খুব সুন্দর করে বলা আছে, এখান থেকে যদি খেয়াল করতে থাকো যে পদ কাকে বলে বা ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে। শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি দুটি মিলে যে শব্দ তৈরি করে তাকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। বিশাল কঠিন একটা ব্যাপার, শব্দ বিভক্তি কী আর ধাতু বিভক্তি কী। আসলে বিভক্তি চ্যাপ্টারে গেলে এটা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? বিভক্তি চ্যাপ্টারে এটা ডিটেল। এখন আমি যদি শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি নিয়ে আলোচনা করা শুরু করি তাহলে ক্লাসটা কিন্তু অন্যদিকে চলে যাবে। আমরা এটা অবশ্যই বিভক্তি চ্যাপ্টারে খুব সুন্দর মতো আলোচনা করব। সো তুমি এইভাবেও লিখতে পারো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই এক একটি পদ। এটা কিন্তু একটি সুন্দর সংজ্ঞা। আর যদি তুমি একটু গুরুগম্ভীর ভাষায় স্যারের পছন্দসই লিখতে চাও তাহলে তুমি এটা ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি দুটি মিলে যে শব্দ তৈরি করে তাকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। শব্দশ্রেণীকে 8 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সেই 8 ভাগ কি একটু দেখে নিই। বিশেষ্য, নামবাচক শব্দ। সর্বনাম, নামের পরিবর্তনবাচক শব্দ, অর্থাৎ সর্বনাম নামের পরিবর্তে ব্যবহৃত হয়। কীরকম? রহিম ভালো ছেলে। তারপরে বলবো সে স্কুলে যায়। আমরা কিন্তু পরের ক্ষেত্রে রহিমকে কি করলাম? পরিবর্তন করে দিলাম সে দিয়ে। এই সে শব্দটা হলো সর্বনাম। বোঝা গেছে? অর্থাৎ বিশেষ্যকে, বিশেষ্যর পরিবর্তে যে সকল শব্দ আমরা ইউজ করতে পারি সেটাই সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন। এই জন্য বলছে যে নামের পরিবর্তনবাচক শব্দ, নামের পরিবর্তে। আসো বিশেষণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণবাচক। যে কোনো কিছুর দোষ, অর্থাৎ ভালো, খারাপ, লোভী, ভদ্র বা যে কোনো গুণ। আমরা যদি বলি লোকটি অনেক সৎ, এই যে সৎ, এটা কিন্তু একটা তার গুণ। তাহলে এটা কী পদ হবে? এই সতের নিচে যদি আন্ডারলাইন করা থাকে এটা হবে বিশেষণ পদ। আসো ক্রিয়া, কর্মবাচক শব্দ। ভার্ব পড়নি তোমরা? ঠিক, ভার্ব। ভার্ব মানে বাংলাতে ক্রিয়া। সো আ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড ইংরেজিতে বলতে গেলে, আর বাংলায় বলতে গেলে কোনো কাজকেই আমরা বলি ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। খাওয়া, ঘুমানো, লেখা, টিভি দেখা, এভরিথিং। আসে ক্রিয়া বিশেষণে, ক্রিয়া বিশেষণবাচক শব্দ। আর বলবো ক্রিয়া বিশেষণ এইটা কি?
ক্রিয়ার আবার বিশেষণ। আরে পাগলা, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করে, যে অর্থাৎ ক্রিয়াপদকে বিশেষায়িত করবে, সেটাই হলো ক্রিয়া বিশেষণ। সে ঘোড়া খুব দ্রুত চলে। তাহলে ঘোড়া চলে, কিন্তু কেমনভাবে চলে? দ্রুত চলে। এটা কি করলো? ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে একটু বিশেষায়িত করলো। এই দ্রুত শব্দটা, এটাকে বলতে পারি আমরা ক্রিয়া বিশেষণ। আরও বিস্তারিত আলোচনা আসছে। আবেগ শব্দ অর্থাৎ ইন্টারজেকশন। হায় হায়, ও তো পড়াশোনাই করলো না, তারপরেও আমার থেকে ভালো রেজাল্ট করে ফেললো। এই যে হায় হায়, এটা কিন্তু আবেগ শব্দ। আসি আমরা যোজকে। যোজক কি? সংযোজন, বিয়োজন বা সংকোচক বাচক শব্দ, রাইট? আর লাস্টে আছে অনুসর্গ, সম্পর্ক স্থাপন বাচক শব্দ। অনুসর্গ আমরা বলতে পারি প্রিপোজিশন। নাউন একটু খেয়াল করে দেখি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে, দিস ইজ প্রিপোজিশন। যোজক শব্দ হলো কনজাংশন, আর আবেগ শব্দ হলো ইন্টারজেকশন। বোঝা গেছে? সো তোমরা একটু রিলেট করতে পারো। এখন আমরা শুধু বিশেষ্য আর বিশেষণের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখো, বিশেষ্য বলতে কি বোঝায়? আমরা যদি বিশেষ্যকে নিয়ে একটু আলোচনা করে দেখি। বিশেষ্য মানে হলো কোনো কিছুর নাম, যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর নাম নির্দেশ করা হয় সেটাকেই বিশেষ্য বলা যেতে পারে। আমরা যদি খুব সুন্দর মতো বিশেষ্য শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি, তাহলে বিশেষ্যকে সাধারণত দুই ভাগে বিন্যস্ত করা যায়, অর্থাৎ সংজ্ঞাবাচক বিশেষ্য আর সাধারণ বিশেষ্য। এবং এটা নিয়ে আরও ডিটেইল আলোচনা আছে, যেটা আমরা এখন করব। খেয়াল করে দেখো, বিশেষ করে নির্দেশ করা হয় বলে এর নাম বিশেষ্য। এখানে বলা আছে বিশেষ্য কথাটির অর্থ হলো কোনো কিছুর নাম। খুবই সিম্পল ওয়ে, তুমি যদি এক কথায় বিশেষ্য বলতে চাও, বিশেষ্য কথাটির অর্থ হলো কোনো কিছুর নাম। অর্থাৎ যে পদে কোনো কিছুর নাম, জীব হতে পারে সেটা বস্তু, ব্যক্তি, জাতি, ক্রিয়া মানে কাজ, ভাব বা গুণের নাম বোঝায়, তাহলে বলে বিশেষ্য বা নাম। এইভাবে মুনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীর মতে ওনারা বলছে কি, দেখা যাক, বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, অর্থ ও গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। আমি যদি একটু খুব সুন্দর করে বলি, তোমরা পরীক্ষার হলে বিশেষ্য পদ কাকে বলে কি লিখবা? এই যে খেয়াল করে দেখো, মুনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী স্যার ও মোফাজ্জল হায়দার চৌধুরী স্যারের এই সংজ্ঞাটা আমার কাছে খুব ইজি মনে হয়। এই সংজ্ঞাটা আমার কাছে খুব ইজি এবং সহজবোধ্য মনে হয়। আমিও আমার পরীক্ষাতে এই সংজ্ঞাটাই দিতাম। তোমরা চেষ্টা করবা বিশেষ্য পদ কাকে বলে বললে মুনির চৌধুরী স্যারের সংজ্ঞাটা ব্যবহার করতে। আসো উদাহরণে যদি আমরা দেখি, আনিকা বই পড়ে। এই যে আনিকা, এটা কিন্তু একটি বিশেষ্য পদ। ঢাকা একটি মস্ত বড় শহর। ঢাকা শহরের নাম, বিশেষ্য পদ। এত মেজাজ কেন? মেজাজ এটা কি এটা কি দোষ? না না না, মেজাজ কেন দোষ হবে? তাহলে এটা গুণ। এটাকে আমরা একটা ক্রিয়ার ভাব বলতে পারি, তাই না? যাই হোক, এটাও একটা নাম, যার ফলে এটাও বিশেষ্য। তো এখানে তুমি দেখে বাকি উদাহরণগুলো তোমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছ। এখন আমরা যাব বিশেষ্যের শ্রেণী বিভাগে। আসি আমরা বিশেষ্যের শ্রেণী বিভাগ। কি বলেছিলাম? কাকে বলে, শ্রেণী বিভাগ, শনাক্তকরণ, এই তিনটার বেশি আমরা পড়ব না। আসি আমরা বিশেষ্যের শ্রেণী বিভাগে।
বিশেষ্যের শ্রেণীবিভাগ যদি খেয়াল করি, বিশেষ্যকে সাধারণত দুই ভাগে বিন্যস্ত করা যায়। সংজ্ঞাবাচক বিশেষ্য প্রপার নাউন, সাধারণ বিশেষ্য কমন নাউন। আসো, সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? দেখো, এ ধরনের বিশেষ্য দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, স্থান, দেশ, শিল্পকর্ম, পত্রিকা, বই, মাস, দিন ইত্যাদির সুনির্দিষ্ট নাম বোঝায়। সো সংজ্ঞাবাচক বিশেষ্য মানে যে কোনো কিছুর সুনির্দিষ্ট নাম। সুনির্দিষ্ট বলতে বোঝাচ্ছে, দেখো আমি এবং তুমি আমরা প্রত্যেকেই মানুষ, কিন্তু তোমার একটা নির্দিষ্ট নাম আছে, আমার একটা নির্দিষ্ট নাম আছে। যেমন আমার নাম অরিত্র। অরিত্র বললে কিন্তু মানুষ আমার কথাই বুঝবে, কিন্তু শুধু মানুষ যদি বলা হয় তাহলে কিন্তু সকল মানুষকে বলা হচ্ছে, স্পেশালি অরিত্রকে বলা হচ্ছে না। ঠিক রবীন্দ্রনাথ ব্যক্তির নাম, পাবনা স্থানের নাম, ফাল্গুন মাসের নাম। শহর বললে কিন্তু অনেক শহরই হবে, কিন্তু পাবনা বললে নির্দিষ্ট একটা শহর, ফাল্গুন বলে বাংলা বছরে নির্দিষ্ট একটা মাস। ঠিক আছে, আসি সাধারণ বিশেষ্য। এরকম বিশেষ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম না বুঝিয়ে সামগ্রিকভাবে ওই শ্রেণীকে নির্দেশ করে। অর্থাৎ সাধারণ বিশেষ্য অর্থাৎ কমন নাউন বলতে বোঝায় কি বোঝায়? আরে গরু, ছাগল, মানুষ এরাও কিন্তু সাধারণ বিশেষ্য। ভালো মতো দেখো, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, যখন ছাগল বলা হয় সমগ্র কি একটা মানে একটা নির্দিষ্ট ছাগলকে বোঝানো হয় কি? সমগ্র ছাগলদেরকেই বোঝানো হয়। এই যে মানুষ বলা হলে সমগ্র মানব জাতি। কিন্তু নজরুল সংজ্ঞাবাচক বিশেষ্য, কারণ নজরুল একজন নির্দিষ্ট মানুষের নাম, আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম। কিন্তু মানুষ বললে সব মানব জাতিকেই বোঝানো হচ্ছে। ঠিক মনে করো, আমাদের পাশের বাসায় একটা কুকুর আছে, ওর নাম রেখেছে টিনটিন। তা যখন টিনটিন বলে আমরা কিন্তু ওই কুকুরটার কথাই আমরা মনে করি, কিন্তু যখন কুকুর বলা হবে তখন কিন্তু যত কুকুর আছে সবাইকে একত্রে, মানে ওদের পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সো যখন কোনো কিছুর জাতি বোঝানো হবে, বুঝাতে পেরেছি তো আমি? যেমন মানুষ জাতি, গাছ যদি বলা হয় গাছপালা, উদ্ভিদকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে, এটাকে বলা হয় কমন নাউন বা কি? কমন নাউনের বাংলা কি? ভুলে গেলে এত তাড়াতাড়ি, নাকি আমি ভুলে গেলাম? না, আমরা ভুলিনি, আরেকবার দেখানোর জন্য বললাম। সাধারণ বিশেষ্য মনে রাখবা, কমন মানে সাধারণ, নাউন মানে বিশেষ্য, জাস্ট নর্মালি ট্রান্সলেট করলেই হবে। আর প্রপার নাউন মানে সংজ্ঞাবাচক বিশেষ্য। এই জিনিসগুলো আসলে পরীক্ষার হলে একটু বেঁধে যায়। আমাদেরকে ইংলিশে পার্টস অফ স্পিচ ছোটোবেলা থেকে এত সুন্দর করে পড়ানো হয়, কিন্তু বাংলার জিনিসগুলো আমরা একটু কম শিখি। কিন্তু কোনো সমস্যা নাই, আমরা ভালো মতো শিখব আমাদের ভাষা, আমাদের বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষা। খেয়াল করো, সাধারণ বিশেষ্যর যদি শ্রেণী বিভাগ অর্থাৎ প্রপার নাউন সাধারণ বিশেষ্য, সাধারণ মানে কমন, অর্থাৎ কমন নাউনের ক্লাসিফিকেশন। সাধারণ বিশেষ্য 3 ধরনের মানদণ্ডে বিভাজিত। মানদণ্ডগুলো কি কি? ইন্দ্রিয় গ্রাহ্যতা, গণনযোগ্যতা এবং সজীবতা। কি তাহলে? ইন্দ্রিয় গ্রাহ্যতা, গণনযোগ্যতা এবং সজীবতা। এখন ইন্দ্রিয় গ্রাহ্যতা কি? আমাদের ইন্দ্রিয় বলতে কি বোঝায়? আমাদের সেন্স, আমাদের 6 সেন্স ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় শুনেছো না? পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, নাক, কান, স্বাদ অর্থাৎ জিহ্বা, এগুলো কিন্তু এক একটা আমাদের ইন্দ্রিয়। সো ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ শ্রেণী বিভাগ করানো হয়। খেয়াল করে দেখো, ইন্দ্রিয় গ্রাহ্যতার দিক থেকে সাধারণ বিশেষ্যকে 2টি উপশ্রেণীতে, উপশ্রেণী মানে কি? সাবক্লাস, রাইট, বিভক্ত করা যায়। মূর্ত বিশেষ্য, কনক্রিট নাউন, ভাব বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যাদের ইংলিশে পার্টস অফ স্পিচে দখল আছে তারা তো বুঝতেই পারছো কী হতে পারে। আসো, বাংলাতে কি বলছে? মূর্ত বিশেষ্য হলো এমন ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় যা দেখা যায়, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া কিংবা পরিমাপ করা যায়। যেমন শাপলা, পানি, কম্পিউটার, কলম। খুব ইজি একটা কনসেপ্ট। মূর্ত বিশেষ্য মানে সে সকল
ব্যক্তি বা বস্তুর নাম যাদেরকে তুমি স্পর্শ করতে পারবা, টাচ করতে পারবা, ঘ্রাণ নিতে পারবা অর্থাৎ স্মেল, কিংবা পরিমাপ করতে পারবা অর্থাৎ মেজার করতে পারবা। যেমন শাপলা, তুমি টাচ করতে পারছো, শাপলা ফুলের গন্ধও আছে। পানিকে তুমি টাচ করতে পারছো, কম্পিউটারকে তুমি টাচ করতে পারছো, রাইট, স্পর্শ করতে পারছো, কলম স্পর্শ করতে পারছো। এগুলো মূর্ত বিশেষ্য। ভাব বিশেষ্য কি? মনোজাগতিক ভাব বা গুণগত বৈশিষ্ট্য ইত্যাদির নাম বোঝায়। এই যে মনোজাগতিক ভাব বা গুণগত বৈশিষ্ট্য ইত্যাদির নাম বোঝায়, অর্থাৎ পাপ, পুণ্য, হাসি, কান্না, আনন্দ, বিস্ময়। পাপ এটা কিন্তু একটা কি, এটাও বিশেষ্য। পুণ্য এটাও বিশেষ্য। হাসি, আমরা হাসলে কি হাসি, আমরা বলি যখন কেউ স্মাইল করে আমরা কি বলি, ও হাসছে। সোজা কথা, হাসি এটাও বিশেষ্য, কিন্তু তুমি খেয়াল করো এটাকে কি করতে পারবা না, তুমি স্পর্শ করতে পারবা না, বা ঘ্রাণ নিতে পারবা না, বা পরিমাপ করতে পারবা না। হাসি পরিমাপ করা যায়? যায় না। তো যেগুলো কিছু তুমি স্পর্শ করতে পারবা না, ঘ্রাণ নিতে পারবা না, বা পরিমাপ করতে পারবা না, সেগুলোই হবে ভাব বিশেষ্যের অধীনে। অর্থাৎ বলতে পারো আমাদের ইমোশনসগুলো, হাসি, কান্না, আনন্দ, বিস্ময়, এই যে হাসি, কান্না, আনন্দ, বিস্ময়, পাপ, পুণ্য, এগুলো হলো ভাব বিশেষ্য। আসি গণনযোগ্যতা অনুসারে শ্রেণীবিভাগ। গণনযোগ্যতা অনুসারে, আচ্ছা, গণনযোগ্যতার বিচারে সাধারণ বিশেষ্য 3 প্রকার: গণন বিশেষ্য, পরিমাপ বিশেষ্য, সমষ্টি বিশেষ্য। দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করার ক্ষেত্রে মজা আছে। গণন বিশেষ্য যখনই তোমার চোখের সামনে ভেসে উঠবে, অর্থাৎ এটা কি হবে, কাউন্ট নাউন, অর্থাৎ সংখ্যা দিয়ে গণনা করা যায় এবং এগুলোর বহুবচনও হয়, এগুলোকে বলা হয় গণন বিশেষ্য। যেমন অধ্যাপক, অধ্যাপকবৃন্দ, গ্রন্থ, দিন, এগুলো কি করা যায়, সব কাউন্ট করতে পারবা। অধ্যাপক মানে কি, প্রফেসর, তোমার সো অনেকজন অধ্যাপক থাকতেই পারে তোমার ইউনিভার্সিটিতে এবং তাদেরকে কাউন্ট করতে পারবা। গ্রন্থ, তোমার গ্রন্থ মানে বই, অনেকগুলো বই থাকতে পারে, তুমি এটা কাউন্ট করতে পারবা। দিন, 7 দিন, 10 দিন, এগুলো সব কাউন্টেবল, ঠিক আছে? এই জন্য গণন বিশেষ্য। আসি পরিমাপ বিশেষ্য, অর্থাৎ মাস নাউন। সংখ্যার হিসেবে গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা সম্ভব। যেমন পানি, চিনি, তেল। তুমি কিন্তু চিনি গণনা করতে পারবে না। হ্যাঁ পারবা, সিরিয়াসলি। তুমি যদি তোমার কাছে যদি অগণিত সময় থাকে, তুমি বেশি না, ওই 1 কৌটা চিনি নিয়ে একটা একটা করে দানা গুনো। অনেকেই বলবে কেন, চিনি তো গণনা করা যায়, লবণও গণনা করা যায়। হ্যাঁ জানি ভাই, আমরা খুব সাধারণ মানুষ, আমরা চিনি পানি গণনা করতে পারি না। আপনি পারেন, আপনি অবশ্যই করেন, আপনাকে এই জন্য নোবেল দেওয়া হবে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, ঠিক আছে, মজা করলাম। পানি, চিনি, তেল, এগুলোকে কি করা যায় না, সংখ্যা হিসেবে গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়। 5 লিটার পানি, 1 কেজি চিনি, 2 লিটার তেল, তাই না? সমষ্টি বিশেষ্য বা কালেকটিভ নাউন কোনো দল বা সমষ্টিকে বোঝায়, যেমন পরিবার, শ্রেণী, সংসদ, সমাজ, জনতা প্রভৃতি। এখন কালেকটিভ নাউন একটু ভাবো এই জিনিসটা নিয়ে। কোনো দল বা সমষ্টি, খেয়াল করো, পরিবার, এখানে আমরা কিন্তু 4 জন মিলে থাকি। পরিবারের কথা বললে কিন্তু শুধু তোমার বাবা বা মায়ের কথা না, তোমাদের বাবা, মা, ভাই, বোন, সবার কথা। শ্রেণী মানে একটা ক্লাস, যখন ক্লাস 11 বলা হবে বা ক্লাস 9 বা ক্লাস 10 বলা হচ্ছে, সেখানে ক্লাস 10-এর সব ছাত্রদেরকে মিন করা হচ্ছে। সংসদ, সংসদ বলতে বাংলাদেশে তোমরা তো সংসদ ভবনের নাম শুনেছো, যেখানে আমাদের এমপিরা বসে, প্রাইম মিনিস্টার সবাই বসে কি করে, আইন প্রণয়ন করে। সমাজ, সমাজের একজন নির্দিষ্ট মানুষ না, সকল মানুষকে বোঝায়। জনতা, জনতা আমরা বলি, অর্থাৎ সাধারণ মানুষ। এই জন্য এটাকে বলছে সমষ্টি বিশেষ্য, রাইট? এবার আসো সজীবতা অনুসারে শ্রেণীবিভাগ। এটা আবার কি? এটা হলো সজীবতাকে কেন্দ্র করে বিশেষ্য 2 প্রকার। ভাই সজীবতা মানে খুব তোমাকে মানে ইজিলি বুঝাই। সজীব বলতে বোঝাচ্ছে জীবন, জীবনের মানে বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই সজীব।
আর জীবনের বৈশিষ্ট্য যাদের মধ্যে নাই, যাদের প্রাণ নাই, তারা হলো অজীব। যাদের প্রাণ আছে তারা সজীব, যেমন গাছপালা, মানুষ। আর যাদের প্রাণ নাই তারা হলো অজীব, অর্থাৎ ইট, কাঠ, পাথর। খেয়াল করো, সজীব বিশেষ্য বা অ্যানিমেট নাউন জীবন্ত ও সক্রিয় সত্তার সাধারণ শ্রেণীকে বোঝায়। মানুষ, গরু, মাছ, বাঘ এগুলো কি, এদের জীবন আছে? অজীব বিশেষ্য, জীবন্ত বা নিজে চলাফেরা করতে পারে না, ঠিক আছে, নিজে এরা চলাফেরা করতে পারে না, অর্থাৎ বই, খাতা, কলম, আমি যা বললাম, এদের প্রাণ নাই। এদিকে আসো, অন্য শব্দশ্রেণীজাত বিশেষ্য, মানে আরও কিছু ক্লাসিফিকেশান আছে, যেমন ক্রিয়া বিশেষ্য, বিশেষণজাত বিশেষ্য, প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন কি? ভার্বাল নাউন কিন্তু তোমরা শুনেছো যারা ভালো মতো পড়াশোনা করেছো, করা, দেখা, পড়া, চলা, এগুলো কিন্তু ভার্বাল নাউন, রাইট? আমি পড়ছি, এটা কিন্তু একটা ভার্বাল নাউন, কারণ একদিকে পড়ছো, এটা একটা কাজের নাম, ঠিক আছে, আবার কাজও করতেছো। বিশেষণজাত বিশেষ্য মানে শৌখিনতা, ধীরতা, পটুতা ইত্যাদি, অর্থাৎ এরা বিশেষ্য কিন্তু এদের মধ্যে বিশেষণ, অর্থাৎ দোষগুণ অবস্থা, মানে শৌখিনতা, ঠিক আছে। এটা বলতে পারো কারো হবিকে মিন করছে, মানে তারপর ধীরতা, ধীর থেকে এসছে ধীরতা, ঠিক আছে। সো আমি যদি বলি লোক, মানে গাড়িটা অনেক ধীরে চলছে, তো এটা কি ধীর, অর্থাৎ এটা একটা স্লো, এটা কি, অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ, বিশেষণ, তাই না? এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে, ধীর, ধীর থেকে এসছে ধীরতা, এই জন্য বিশেষণজাত বিশেষ্য। পটু থেকে এসছে পটুতা, অর্থাৎ আমি বললাম সাফাত অঙ্কে খুব পটু, পটু মানে কি, দক্ষ, খুব ভালো পারে, ঠিক আছে। পটু থেকে এসছে কিন্তু পটুতা, এটা এখন এটা দিয়ে সেন্টেন্স কী করে মেক করতে পারি? সাফাতের অঙ্ক বিষয়ে পটুতা দেখে আমি মুগ্ধ হলাম। অঙ্ক বিষয়ে পটুতা, ওখানে কিন্তু বলতে পারি না সাফাতের অঙ্ক বিষয়ে পটু দেখে। সব কিছুর একটা স্ট্রাকচার আছে, বাংলা শব্দেরও বা বাংলা বাক্যেরও একটা কি আছে, গঠন প্রণালী আছে। বোঝাতে পেরেছি? প্রয়োগ নির্ধারিত বিশেষ্য, বিশেষণ শব্দ কখনো কখনো বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। তো এই বিশেষণ শব্দগুলো যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হবে তখন এরা হবে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। সে খুব গরিব লোক, এখানে কিন্তু বিশেষণ, কারণ লোকের অবস্থা বোঝাচ্ছে সে কেমন, তার অর্থনৈতিক অবস্থা। গরিবকে সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব। এখানে দেখো এই গরিব শব্দটা একটা বাক্যের শুরুতে ব্যবহৃত হয়েছে। এখানে গরিবকে বলতে কিন্তু কোনো কারো কন্ডিশন বোঝানো হয়নি, মানে কন্ডিশন বোঝানো হয়েছে কিন্তু সমগ্র গরিব জাতিকে বোঝানো হয়েছে, মানে একটা মাস পিপলকে বোঝানো হয়েছে, মানে যারা গরিব সেই সকল গরিবদেরকে সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব। এটা কিন্তু বিশেষ্য, এবং এটা কিন্তু কিসের মতো কাজ করছে জানো? সাধারণ বিশেষ্যের মতো কাজ করতেছে, কমন নাউনের মতো, কারণ গরিব বলতে তো একজন গরিব না, অনেকেই গরিব আছে, ঠিক আছে। এবং এটা যেহেতু বাক্যের শুরুতে, এই জন্য এটা কী হিসাবে, এটা বিশেষ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে, যদিও এই গরিব শব্দটা আলাদা করে যদি বিবেচনা করো এটা একটা বিশেষণ। সো আমাদের বিশেষ্যের ক্লাসিফিকেশান শেষ। এখন আমরা একটা প্যাসেজ দেখব এবং শনাক্তকরণ সম্পর্কে আইডিয়া নিব। খুব সুন্দর মতো খেয়াল করে দেখো, এই যে প্রশ্ন 4, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষ্য নির্বাচন করো। আসো আমরা প্যাসেজটা পড়ি। মনুষ্যত্বের সাথে সাহিত্যের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কেননা সাহিত্যে মনুষ্যত্বেরই সার্বিক প্রতিফলন ঘটে। মনুষ্যত্বের উপাদানগুলো সাহিত্যে পরিস্ফুট হয়ে ওঠে, যে কারণে মানুষ সাহিত্য পাঠ করে সাহিত্যের ঘটনা ও চরিত্র থেকে শিক্ষা নেয়। খেয়াল করে দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা বাক্য আছে। এখান থেকে আমরা বিশেষ্যগুলো আইডেন্টিফাই করব। খেয়াল করে দেখো, মনুষ্যত্ব এটা একটা বিশেষ্য। মনুষ্যত্ব কি, এটা কি বিশেষ্য হতে পারে? মনুষ্যত্ব কিন্তু মানুষের একটা গুণের নাম। মনুষ্যত্ব আমাদের একটা গুণ না, হিউম্যানিটি, আমরা তো মানুষ, আমাদের মনুষ্যত্ব আছে, কিন্তু এটা কি একটা গুণের নাম আমাদের, যার ফলে এটা কিন্তু একটা
নাউন। এবার খেয়াল করে দেখো, আমরা যেতে থাকি, পরের একটু ভালো মতো আইডেন্টিফাই যদি করতে থাকি, কেননা সাহিত্যে মনুষ্যত্বেরই সার্বিক প্রতিফলন ঘটে। খেয়াল করে দেখো, সাহিত্য কি? এটাও কিন্তু লিটারেচার। সাহিত্য এটাও কিন্তু একটা নাম, এটাও একটা নাউন। তুমি যদি খুব ভালো মতো খেয়াল করে দেখো, সাহিত্য কি? লিটারেচার। এটার নাম বলতে আমরা সাহিত্য বুঝাই। এছাড়াও তুমি যদি অবস্থান দেখে মানে বিচার করতে চাও, এটা একটু কঠিন হবে, তারপরও তুমি বুঝতেই পারতেছো যে সেন্টেন্সের শুরুতে আছে। ঠিক আছে, এই দিক থেকেও তুমি আইডেন্টিফাই করতে পারো। মনুষ্যত্বের উপাদানগুলো সাহিত্যে পরিস্ফুট হয়ে ওঠে। ঠিক আছে, কি? মনুষ্যত্বের উপাদানগুলো সাহিত্যে পরিস্ফুট হয়ে ওঠে। দেখো খেয়াল করো, এখানে মনুষ্যত্ব যেহেতু এখানে তুমি আইডেন্টিফাই করে ফেলেছো, এখানে আলাদা করে আসলে আইডেন্টিফাই করার দরকার নেই। এখন তুমি বলতে পারো যে ভাই উপাদানগুলো এটাও তো বিশেষ্য পদ হতে পারে। তোমাকে জানতে হবে কার আগে কি বসে, মানে নাউন সেন্টেন্সের বা বিশেষ্য কোথায় কোথায় বসতে পারে, কোন কোন জায়গায়। স্পেশালি বিশেষ্য কিন্তু শুরুর দিকেই বসে, সব ক্ষেত্রে না, তবে শুরুর দিকেই বিশেষ্য বসে। এখন আসলে এটা না চর্চার বিষয়। এই জন্য আমি যেটা করতাম, আমি ম্যাক্সিমাম টাইম তোমার প্রশ্নগুলো অ্যান্সার করতাম, শ্রেণীবিভাগগুলো এই জন্য অ্যান্সার করতাম যে সেটা আমি জানি, লিখতে পারবো, 5-এ 4 হলেও পাবো। বাট এখানে তোমাকে 5টা বাক্য বা 4টা বাক্য দিবে, এখান থেকে তোমাকে 5টা বিশেষ্য পদ আইডেন্টিফাই করতে হবে। এর মধ্যে তুমি একটা যদি ভুল আইডেন্টিফাই করে ফেলো, তাহলে কিন্তু 1 মার্কস কাটা। বিষয়টা মাথায় রাখবা। সো আইডেন্টিফিকেশান নিয়ে তোমার যদি দক্ষতা ভালো না থাকে, প্র্যাকটিস করো, দক্ষতা অর্জন করো। আর সত্যি কথা বলতে এটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। ঠিক আছে, খেয়াল করে দেখো, যে কারণে মানুষ সাহিত্য পাঠ করে, সাহিত্যের ঘটনা ও চরিত্র থেকে শিক্ষা নেয়। সাহিত্য তো তুমি আগে বলেওছ, মানুষ, ঠিক আছে, এটাও বলেছো, এই যে মানুষ, ঠিক আছে। সো এখানে খুব ভালো মতো খেয়াল করো, মানুষ সাহিত্য পাঠ করে, বিশেষ্য, ঠিক আছে, সাবজেক্ট। পরের এখানে কমা দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, খণ্ডবাক্য বলে এগুলোকে। সাহিত্যের ঘটনা ও চরিত্র। দেখো সাহিত্য তুমি আগেই বলেছো, ঘটনা ও চরিত্র, ঠিক আছে, অর্থাৎ কি প্লট এবং ক্যারেক্টার, এগুলো কিন্তু নাউন, ঘটনা ও চরিত্র। সো তুমি একটু ইংলিশের সহায়তাও নিতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত স্কিল, এটা নিয়ে কীভাবে ডেভেলপ করবা। এই আইডেন্টিফিকেশান আমরা যত প্র্যাকটিস করব আরও ডিটেইলে পরে এটা নিয়ে আমাদের আলোচনা হবে, এবং আমাদের তো সময় আছে। সো ফার্স্টে আমরা ক্লাসিফিকেশান শিখি এবং আমরা জাম্প করি পরবর্তীতে, অর্থাৎ বিশেষণ পদে। এছাড়াও আরও কিছু আছে, যেমন তুমি তোমার কাছে যে বইটা আছে সেই বইটা থেকেও প্র্যাকটিস করতে পারো। তোমাকে জাস্ট আইডেন্টিফিকেশানটা কীভাবে হয় সেটার আমি একটা নমুনা দেখালাম। ঠিক আছে, এবার আমরা পড়ব বিশেষণ পদ। দেখো, বিশেষ্যসহ অন্যান্য পদকে বিশেষিত করে বলে বিশেষণ পদের এই নামকরণ। ঠিক আছে, অর্থাৎ বিশেষণ মানে হলো এই বিশেষ্য যত পদগুলো আছে তাদেরকে বিশেষিত করে, তাদের দোষ গুণ অবস্থা যে শব্দগুলো দ্বারা প্রকাশ করা হয় সেই শব্দগুলোকেই আমরা বলি বিশেষণ পদ। ঠিক আছে, বারবার বলছি যে মুনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী স্যার, এনারা কিন্তু একটু ইজিভাবে সব এই কাকে বলে বা সংজ্ঞাগুলো উপস্থাপন করেছে। খেয়াল করো, আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি, যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। ঠিক আছে, খেয়াল করে দেখি আমরা একটু উদাহরণ যদি দেখতে পাই কি হতে পারে। এখানে দেখো, যেমন দিয়ে বলা আছে, জামানের একটি পা লম্বা, পা কেমন, অর্থাৎ কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, পা কেমন, পা লম্বা। কামাল ভালো ছাত্র, কামাল কেমন ছাত্র, অর্থাৎ এখানেও কিন্তু কামালের অবস্থা বোঝাচ্ছে, পড়াশোনার অবস্থা, ভালো ছাত্র। ফ্রিজ থেকে ঠান্ডা পানি দাও, এই যে পানির কি বোঝাচ্ছে, এখানেও কিন্তু পানির অবস্থা বোঝাচ্ছে, পানি কেমন, গরম না ঠান্ডা। এখন প্রখর রোদ, রোদটা কেমন, প্রখর বা তীব্র, অনেক রোদ, একদম এই অবস্থায় যদি টাক করে বাইরে যাওয়া যায় টাক ফেটে যাবে।
সুস্থ শরীর সুস্থ মন, শরীরের অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, উল্লেখিত বাক্যসমূহে লম্বা, ভালো, ঠান্ডা, প্রখর, সুস্থ, উজ্জ্বল প্রভৃতি বিশেষণ পদ। বোঝা গেছে? এখন বিশেষণ পদের ক্লাসিফিকেশানে আমরা একটু আসি। বিশেষণ পদের ক্লাসিফিকেশান যদি চিন্তা করে দেখো, বিশেষণের শ্রেণীবিভাগ প্রধানত 3টি মানদণ্ড অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগ করা যায়। তো শ্রেণীবিভাগেরও কিন্তু মানদণ্ড আছে। মানদণ্ড প্রথমটা দেখো, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী, বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয় সে অনুযায়ী, আর বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী। অর্থাৎ তাদের অবস্থান এখানে আন্ডারলাইন করতে পারি। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হচ্ছে, ঠিক আছে, গঠন প্রণালী, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করছে অর্থাৎ মডিফাই করে। ঠিক আছে, এই অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ হয়। আসো, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ। এই জাতীয় বিশেষণকে প্রাথমিকভাবে দুভাগে বিন্যস্ত করা যায়। একটা হলো নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণ কি? নাম বিশেষণ কি? এই বিশেষণ বিশেষ্য অথবা সর্বনাম শব্দকে বিশেষিত করে। তাহলে নাম বিশেষণ কি করে? বিশেষ্য অথবা সর্বনাম পদকে বিশেষিত করে, অর্থাৎ মডিফাই করে। বিশেষ্যকে বিশেষিত করলে তাকে বলা হয় বিশেষ্যের বিশেষণ, এবং সর্বনামকে বিশেষিত করলে তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। পয়েন্ট টু বি নোটেড, ভালো মতো খেয়াল করো। এই নাম বিশেষণ যখন বিশেষ্যকে বিশেষিত করবে তখন তাকে বলা হবে বিশেষ্যের বিশেষণ। এই যে, আর যখন সর্বনামকে বিশেষিত করবে তাকে বলা হবে সর্বনামের বিশেষণ। খেয়াল করে দেখো, বিশেষ্যের বিশেষণের উদাহরণে বলা আছে, দুষ্টু ছেলেটা পড়ালেখা করে না। ছেলেটা কেমন দুষ্টু, কাকে মডিফাই করছে? এই দুষ্টুটা ছেলেটাকে মডিফাই করতেছে বা বিশেষিত করছে। এই জন্য এটা এই দুষ্টুর নিচে আন্ডারলাইন করা থাকলে তোমরা বলবা বিশেষ্যের বিশেষণ। বোঝা গেছে? আর দুষ্টু, তোকে দিয়ে এ কাজ হবে না, এই যে তোকে, এটা কিন্তু নাউন না, এটা প্রোনাউন, অর্থাৎ বিশেষ্য না, সর্বনাম। এই তোকে অর্থাৎ সর্বনামকে বিশেষিত করছে এই দুষ্টুটা। এখানে কিন্তু এই দুষ্টুটা হবে কিসের? সর্বনামের বিশেষণ। আশা করি বুঝতে পেরেছো। নাম বিশেষণের প্রকারভেদ দেখো, এখানে প্রকারভেদে অনেক সুন্দর করে বলা আছে। কতটা প্রকার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা প্রকার। বর্ণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, সংখ্যাবাচক, ক্রমবাচক, পরিমাণমাত্রাবাচক, উপাদানবাচক, প্রশ্নবাচক, নির্দিষ্টতা জ্ঞাপক। এগুলো প্রত্যেকটাই তুমি যদি খুব ভালো মতো উদাহরণ দেখো এবং এদের যা লেখা আছে ছোট্ট করে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পরে খুব ভালো মতো বুঝতে পারবা। যেমন বর্ণবাচক কি? বিশেষিত শব্দের বর্ণ বা রং নির্দেশ করে। কালো মেঘ, ঠিক আছে, সাদা হাঁস, বর্ণ, রং। গুণবাচক, মেধাবী মেয়ে, গরম পানি, ঠিক আছে, মেয়ের গুণ, মেধাবী, সে অনেক মেধাবী, ট্যালেন্টেড। পানির গুণ, গরম, ঠান্ডা। অবস্থাবাচক, জ্বলন্ত আগুন, কঠিন পদার্থ, ঠিক আছে, এটা কিন্তু অবস্থাবাচক। তুমি বলতে পারো যে গরম পানি এটাও তো অবস্থাবাচকের মধ্যেও পড়ে, এটা আবার গুণ কেন হলো, তাই না? এটা কিন্তু তুমি বলতেই পারো। আসলে বাংলাতে আসলে অনেক কিছুই অনেক ডিটেইলে থাকে যেটা আমরা আসলে বুঝতে পারি না। তখন আমাদেরকে কি করতে হয় জানো? এদের একটু ইংলিশ করতে পারো যে হট ওয়াটার এটা কি, মানে এটা গুণ বা বৈশিষ্ট্য কিন্তু পানির, যে পানি ঠান্ডা না গরম, এটা তুমি যদি করো। এখন তুমি যদি এখন অবস্থা বলো, এটাকেও যদি তুমি একটু ভাঙার চেষ্টা করো বা একটু জটিলে যাওয়ার চেষ্টা করো, যে অবস্থা মানে কন্ডিশন, জ্বলন্ত, আগুনটা কি জ্বলতেছে, পদার্থ কি কঠিন, ঠিক আছে। সো বিশেষিত শব্দের অবস্থা প্রকাশ পায়। এই জিনিসগুলা ফ্র্যাঙ্কলি বলি যে এই জিনিসগুলো নিয়ে আমারও কনফিউশন বাঁধে। মানে আসলে কিভাবে মানে মানে অনেক সূক্ষ্ম বিচারগুলো, আমি তো এটাকে মানে অবস্থাও বলতে পারি না। তো যেহেতু আমরা এখানে খুব ক্লাসটা অনেক ফ্র্যাঙ্কলি করতেছি, ঠিক আছে, আমরা এখানে আসলে এখানে পাণ্ডিত্য দেখানোরও কিছু নাই। আমিও যে প্রবলেমগুলো আমার স্টুডেন্ট লাইফে ফেস করেছি তোমাদের সাথেও শেয়ার করছি। এটা এই জিনিসগুলো আসলে আইডেন্টিফাই করা মুশকিল, তবে এটার জন্য খুব একটা ব্যারিয়ার হবে না, বা তোমাকে এইচএসসিতে অ্যান্সার করার জন্য মানে খুব পটু হতে হবে, ব্যাকরণবিদ হতে হবে, বিষয়টা তেমনও না, ঠিক আছে।
এবং তুমি হোপফুলি আইডেন্টিফাই করতে পারবা বিষয়গুলো। এবং কিছু জিনিস কন্ট্রোভার্সিয়াল থাকে যেগুলো আসলে আমাদের একটু মুখস্থ নির্ভর করেই চালাতে হয়, এটা একদম সত্যি কথা। ঠিক আছে, আসো সংখ্যাবাচক ক্রমবাচক বুঝতে পারছো। সংখ্যা মানে 10, 12, ক্রম, ক্রমটা কি? যখন ক্রম বলবে তখন কিন্তু 10, 12 হবে না, তখন হবে কি দশম, দ্বাদশ। এই দেখো পঞ্চম, সপ্তদশ, এই যে এই রকম যখন দেখবা তখন কিন্তু এটা হয়ে যাবে ক্রমবাচকের আন্ডারে। পরিমাণ মাত্রাবাচক, বিশাল সম্পদ, 33 বছর, পরিমাণ মাত্রা। উপাদানবাচক, পল্লী মাটি, রেশমি চাদর, এটা কিন্তু উপাদান। ঠিক আছে, চাদরের উপাদান কি? রেশমি, রেশম, রেশম। ঠিক আছে, ওই যে রেশম পোকার গুটি তোমরা জানো না? হ্যাঁ, ওই রেশমি চাদর, সিল্ক। ঠিক আছে। প্রশ্নবাচক, কতক্ষণ সময়, কেমন সুর, প্রশ্ন করছে কতক্ষণ। নির্দিষ্টতা জ্ঞাপক, এই দিনে সেই কাল। ঠিক আছে, আসো আমরা একটু ভাব বিশেষণ নিয়ে আলোচনা করি। ভাব বিশেষণটা কি জানো? খুব ভালো লোক, অতি সাবধানে থেকো। ভালো লোক কিন্তু, কিন্তু কেমন ভালো? খুব ভালো। সাবধানে থেকো, কেমন সাবধানে? অতি সাবধানে থেকো। অর্থাৎ বিশেষণ পদকে বিশেষিত করে। এখানে কিন্তু ভালো এরাও বিশেষণ, সাবধানে এটা কিন্তু বিশেষণ। ঠিক আছে, কিন্তু এই বিশেষণ পদকে, ভালোকে, সাবধানকে আরও একটা পদ বিশেষিত করছে, অর্থাৎ মডিফাই করতেছে, বা একটু বেশি, মানে কি বলবো, বলতে পারো জোর দিচ্ছে, বা এটাকে সাপোর্টিং হিসেবে কাজ করতেছে। খুব ভালো, কেমন ভালো? খুব ভালো। অতি সাবধানে, শুধু সাবধানে থাকতে হবে না, খুব মানে বেশি মাত্রায় সাবধানে থাকতে হবে, অর্থাৎ অতি সাবধানে থাকতে হবে। তো এই অতি, খুব এগুলো কিন্তু ভাব বিশেষণ, অর্থাৎ এরা কি করে? বিশেষণ পদকে বিশেষিত করে। আবার খেয়াল করো বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ। সেই অনুযায়ী তুমি যদি বিশেষণের শ্রেণীবিভাগ করতে চাও, খেয়াল করো ক্রিয়াজাত বিশেষণ, বিশেষ্যজাত বিশেষণ, সর্বনামজাত বিশেষণ, ধনাত্মক শব্দজাত বিশেষণ, সমাসসিদ্ধ বিশেষণ, উপসর্গযুক্ত বিশেষণ, অব্যয়ের বিশেষণ। অনেক একটা ব্যাপার স্যাপার, তাই না? ক্রিয়াজাত বিশেষণ, বিশেষ্যজাত, সর্বনামজাত, ধনাত্মক, সমাসসিদ্ধ, এগুলো কিভাবে গঠিত হয়েছে। এখন ভাই আমরা পরীক্ষায় কি কোনটা অ্যান্সার করব? আমরা কি এই বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে এই অনুযায়ী ক্লাসিফিকেশন দিব, নাকি আগেরটা অনুযায়ী ক্লাসিফিকেশন দিব? হ্যাঁ, অবশ্যই বিশেষণ পদের ক্লাসিফিকেশন বললে তোমরা এইটা ইউজ করবা, অর্থাৎ বিশেষণকে প্রাথমিকভাবে দুই ভাগে বিন্যস্ত করা হয়, নাম বিশেষণ, ভাব বিশেষণ। ঠিক আছে, এই যে এতটুকু তোমরা অ্যান্সার করবা, নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণের এই ডিটেলগুলো দিবা প্রকারভেদ সহ, আর ভাব বিশেষণ কাকে বলে এতটুকু দিবা, এর বেশি দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এতটুকু হবে আমাদের, এতটুকু হবে আমাদের কিন্তু ক্লাসিফিকেশন, অর্থাৎ নাম বিশেষণ, ভাব বিশেষণ, ঠিক এতটুকু খেয়াল করো। নাম বিশেষণ, ভাব বিশেষণ কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণের শ্রেণী বিভাগ, এটাই আমরা পরীক্ষায় অ্যান্সার করব, এক্সাম। এতটুকু আমরা এগুলো অ্যান্সার করব না, বিশেষণ পদটি কীভাবে গঠিত হয়েছে এই অনুযায়ী অ্যান্সার আমরা করব না। ঠিক আছে, আমরা অতটুকুই ক্লাসিফিকেশান হিসেবে দিব। আমি কি বুঝাতে পেরেছি? এখন বিশেষণের আরেকটা জিনিস আছে, এখন সেই আরেকটা জিনিসটা হলো কি বিশেষণের অতিশায়ন। এখন বলবা বিশেষণের অতিশায়ন এটা আবার কি? হ্যাঁ, বিশেষণের অতিশায়ন তোমরা ডিগ্রি পড়েছো না ইংরেজিতে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হি বা শি ইজ মোর বিউটিফুল, শি ইজ বা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, গুড, বেটার, বেস্ট। গুড কি? এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। বেটার, বেস্ট, এটাকে বাংলায় বলা হচ্ছে এই কম্প্যারিজন, এটাকে বলা হচ্ছে কি? অতিশায়ন। এরকমও বাংলাতেও অতিশায়ন আছে। এখন অতিশায়নটা কি বা কিভাবে হচ্ছে আসো আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, আলোচনা করতে আমরা কয়েকটা পয়েন্ট হাইলাইট করব, সবগুলো না, যে যতটুকু আমাদের দরকার। ঠিক আছে, এখন কতটুকু আমাদের দরকার আসো আমরা খুব সুন্দর মতো দেখি
একটু নর্মাল কনসেপ্টে আগে আলোচনা করি। দেখো, বিশেষণের অতিশায়ন কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ গুণ, অবস্থা ইত্যাদির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা বিষয়ের অনুরূপ গুণ বা অবস্থার তুলনা করা যায়। এই তুলনায় পরস্পরের উপকর্ষ বা অপকর্ষ প্রকাশ পেতে পারে। উপকর্ষ মানে কি, কে কার থেকে ভালো, অপকর্ষ মানে কি, কে কার থেকে খারাপ। ঠিক আছে, যেমন রূপার চেয়ে সোনা দামি, এখানে রূপা আর সোনার মধ্যে একটা কম্প্যারিজন করা হয়েছে, সোনা বেশি দামি। ঠিক আছে, যমুনা একটি দীর্ঘ নদী। ঠিক আছে, যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। দেখো, যমুনা দীর্ঘ, পদ্মা দীর্ঘতর, আর আর মেঘনা কি বাংলাদেশের দীর্ঘতম নদী। তো বুঝতে পারছো, যমুনা দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম। ইটস লাইক বিগ, বিগার, বিগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। হোপফুলি তোমাকে বুঝাতে পেরেছি। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সংস্কৃত শব্দের অতিশায়নটা আমাদের একটু জানা দরকার, যে দুটি বস্তুর তুলনা করতে হলে সংস্কৃত শব্দের অতিশায়নে বিশেষণ পদের পরে তর কি এবং দুয়ের অধিক বস্তুর তুলনায় তম প্রত্যয় যুক্ত হয়। অর্থাৎ কি বোঝাচ্ছে, যদি তুমি বিশেষণ পদের পরে তর লাগাও এবং দুয়ের অধিক বস্তুর মধ্যে তম, ঠিক আছে, এটার উদাহরণ হিসাবে যদি বলা যায় যে তর এবং তম প্রত্যয় দুটি থেকেই ভালো বা মন্দর অর্থদ্যোতক তারতম্য শব্দের উৎপত্তি। মানে কিছুই বুঝলাম না ভাই, কি বলছে তর তম। দেখো, বৃহৎ থেকে আসছে বৃহত্তর, বৃহত্তম, তাহলে বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম, মানে বড়, তার থেকে একটু বড় হলো বৃহত্তর, আর সব থেকে বড় হলো বৃহত্তম। উচ্চ, উচ্চ থেকে উচ্চতর, একটু বড়, উচ্চতর, উচ্চতম, সব থেকে উঁচু। বিজ্ঞ, বিজ্ঞ থেকে আসে বিজ্ঞতর, অর্থাৎ মিডিয়াম একটা অবস্থা, মানে মোটামুটি এর থেকে বিজ্ঞর থেকে এ বেশি বিজ্ঞতর, এর থেকে এ বেশি জানে, কিন্তু বিজ্ঞতম এ সবচেয়ে বেশি জানে। ঠিক এভাবেই গুরু থেকে গুরুতর, গুরুতম। সো তরতম যোগ করে কি পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ করা হচ্ছে কিন্তু। অর্থাৎ এই তর মানে কি কম্প্যারেটিভ, আর তম মানে সুপারলেটিভ। ঠিক আছে, এখন খুব সুন্দর মতো ব্যতিক্রমটাও খেয়াল করতে পারো। তর প্রত্যয়যুক্ত বিশেষণটি শ্রুতিকটু হলে বিশেষণের পূর্বে অধিকতর শব্দটি যোগ করা যায়। অশ্ব হস্তি অপেক্ষা সুশ্রীতর, মানে কেমন লেখাচ্ছে, সুশ্রীতর মানে কেমন দেখাচ্ছে, মানে ভালো শোনাচ্ছে না। এর জন্য আমরা কি করতেছি, অশ্ব হস্তি অপেক্ষায় অধিকতর সুশ্রী, মানে সুশ্রীতর না করে সুশ্রী রাখলাম, কিন্তু এই তরকে কি করে দিলাম, সামনে নিয়ে চলে আসলাম, তর হয়ে গেল সামনে এসে অধিকতর। এটাও মাঝে মাঝে করা হয় ব্যতিক্রম ক্ষেত্রে। আমি কি বুঝাতে পেরেছি? এবার আসো আরেকটা পয়েন্ট আমরা একটু হাইলাইট করব, যে বহুর মধ্যে অতিশায়নে তুলনীয় বস্তুর উল্লেখ না করেও তম প্রত্যয় যোগে তুলনা বোঝানো হয়। যেমন মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, দেশ সেবায় মহত্তম ব্রতে এগিয়ে আসো। অর্থাৎ এইটা আমরা বুঝি, মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। কি বলছে, বহুর মধ্যে তুলনা, মানে বাংলাদেশে যত নদী আছে তাদের মধ্যে, মানে সবার মধ্যে তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে এর মধ্যে একটাই, অর্থাৎ এই মেঘনা নদীটাই সব থেকে বড় এবং দীর্ঘতম। আমি কি বুঝাতে পেরেছি? অবশ্যই। বিশেষণের অতিশায়ন বোঝাতে তর এবং তম ব্যতীত সংস্কৃতে ইয়স ও ইষ্ঠ প্রত্যয় দুটিও কতকগুলো বিশেষণের পরে যুক্ত হয়। অত ডিটেলে না যাই, খেয়াল করো। গুরু, এটা মূল বিশেষণ শব্দ, এটাকে যদি আমি কম্প্যারেটিভ করি কি হবে, গুরু থেকে হচ্ছে গড়িয়ান বা গড়িয়সী। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে পুরুষবাচক শব্দ হলে গড়িয়ান, আর স্ত্রীবাচক শব্দ হলে গড়িয়সী। এখানে আসলে জেন্ডারের ব্যাপারটা চলে আসছে। আর এটাকে তুমি যদি বেস্ট বলতে চাও তাহলে গুরু থেকে হচ্ছে কি গরিষ্ঠ, সুপারলেটিভ। ঠিক আছে, ঠিক এভাবেই বৃদ্ধ থেকে বর্ষিয়ান, বর্ষীয়সী, আর ইষ্ঠযোগে হচ্ছে জ্যৈষ্ঠ। এটা হলো সুপারলেটিভ, এটা হলো কম্প্যারেটিভ। হোপফুলি আই এম ক্লিয়ার। এছাড়াও খেয়াল করো, বিশেষণে কিন্তু আরও একটা জিনিস আমাদেরকে পড়তে হবে। কি পড়তে হবে? বিশেষণ থেকে বিশেষ্য পদ পরিবর্তন। টপিকটা হয়তো বুঝতে পারছো। যেমন ধরো বিশেষণ একটা শব্দ অলস, এগুলো কিন্তু বিশেষণ, অলস, উচিত, ওস্তাদ। এই অলস থেকে এইটা কিন্তু বিশেষণ অলস, কিন্তু এটার বিশেষ্য কিন্তু আলস্য। ঠিক আছে, এটার বিশেষ্য হলো আলস্য, বা আলস্য যদি বলে এটা কিন্তু একটা বিশেষ্য শব্দ। ঠিক আছে, আলস্য মানব জীবনের
উন্নতির প্রধান বাধা। এখানে কিন্তু নাউন হিসেবে অর্থাৎ বিশেষ্য হিসেবে কাজ করছে। সেন্টেন্সের শুরুতে বসালাম আলস্য মানব জীবনে উন্নতির প্রধান বাধা। কিন্তু যদি এটা আমরা আবার বিশেষণ হিসেবে ইউজ করি, ছেলেটি খুব অলস। এইভাবে অলস থেকে আলস্য, উচিত থেকে উচিত্য, ওস্তাদ থেকে ওস্তাদি, এইভাবে কিন্তু অনেকটাই আছে। সো এই জিনিসটাও তোমরা খেয়াল করতে হবে ভালো মতো, বই খুললেই পেয়ে যাবা। এই জিনিসগুলো জানতে হবে, তাহলে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, কখন অলস বিশেষণ হবে কখন আলস্য বিশেষ্য হবে। এটা তুমি যদি না জানো, প্যাসেজের মধ্যে তুমি ওইভাবে হুট করে আইডেন্টিফাই করতে পারবে না কোনো শব্দ। ঠিক আছে, আসো আমরা একটা প্যাসেজে যাই, যে এখন আমরা শনাক্তকরণ বিষয়টা দেখে নিই। প্রশ্ন নাম্বার 19, নিচের অনুচ্ছেদটি থেকে 5টি বিশেষণ বাছাই করে লেখো। নীল আকাশ, রোদেলা দুপুর, দক্ষিণা বাতাসে টকটকে লাল পলাশ ফুল দুলছে, সাদা মেঘের দল বলাকার মতো উঠছে, গ্রামের মেঠো পথে ছেলেরা খেলছে। দেখো, নীল আকাশ, ঠিক আছে, আকাশ কেমন? নীল, এটা একটা বিশেষণ। দুপুর কেমন? রোদেলা, এটা একটা বিশেষণ। দক্ষিণা বাতাসে টকটকে লাল পলাশ ফুল দুলছে, পলাশ কিন্তু লাল, কিন্তু কেমন লাল? টকটকে লাল, এটাও কিন্তু একটা বিশেষণ। সাদা মেঘের দল বলাকার মতো উঠছে, কেমন মেঘ? সাদা মেঘ, এই দেখো সাদা। গ্রামের মেঠো পথে ছেলেরা খেলছে, গ্রামের পথটা কেমন? কেমন, ঠিক আছে, অর্থাৎ পথের অবস্থা বোঝাচ্ছে। মেঠো পথ মানে মাঠের মধ্যে দিয়ে যে পথ, দেখো না গ্রামীণ দৃশ্য ছোটোবেলায় আঁকতে না, বা এমনি গ্রামে গেলেও দেখবো মাঠের মধ্যে দিয়ে রাস্তা থাকে, ওটাকে বলা হয় মেঠো পথ, এই যে মেঠো। ঠিক আছে, এই হলো তোমার আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ, বিশেষণ শনাক্তকরণ। এরকম তোমরা নিজ থেকে বাসায় প্র্যাকটিস করবা। আর আশা করি আজকের ক্লাসে সব কিছুই বুঝতে পেরেছো। আর যে কোনো রকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। ভালো থাকবা, সুস্থ থাকবা, স্টেই সেফ, ঠিক আছে। আর এখন করোনা চলতেছে যেহেতু বুঝতেই পারছো, সাবধানে থাকতে হবে আমাদেরকে। আর হোপফুলি সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। ভালো থেকো। আজকে এই ক্লাস এখানেই শেষ করছি।